প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা জানি যে প্রতি বছর প্রচুর বাংলাদেশি, আসলে লাখ লাখ বাংলাদেশি, তারা উন্নত জীবনের আশায় বাংলাদেশ ছেড়ে কিন্তু বিদেশে কাজের সন্ধানে যায় এবং এরা সবাই আসলে তরুণ। তো এই অনেক ক্ষেত্রেই হচ্ছে যে তারা কিন্তু বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট অফিস আছে তাদের থেকে ছাড়পত্র নিয়ে তাদের এটা যেতে হয় এবং বৈধ কাগজপত্র নিয়ে কিন্তু তারা যায়। তো আমরা দেখছি যে আসলে বৈধ কাগজপত্র থাকার পরেও তারা আসলে চরম ভোগান্তির এবং চরম বিপদের মধ্যে তারা পড়ে যায়। এবং বিজনেস স্ট্যান্ডার্ড যে আজকে একটি রিপোর্ট পাবলিশ করেছে, তো সেখানে আমরা দেখছি যে সেই রিপোর্টে একটা ভয়াবহ রকমের চিত্র ফুটে আসছে যে কম্পিউটার অপারেটরের চাকরি দিয়ে তাদের যে অফারটা, তো সেখানে দেখা যাচ্ছে যে আসলে তারা কম্বোডিয়ায় গিয়ে সেই সাইবার ক্রাইমের সঙ্গে কিন্তু তারা তাদের এনগেজ করছে এবং সেটা জোর করে করছে। আবার রাশিয়াতে কনস্ট্রাকশন কাজের নামে লোক নিয়ে তাদের কিন্তু যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হচ্ছে এবং আসলে ব্রাজিলেও প্রচুর বাংলাদেশি যাচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে আমেরিকাতে বিভিন্নভাবে নিবে। সো এইভাবে কিন্তু আমরা আসলে দেখছি যে বাংলাদেশিরা অনেকেই বৈধ কাগজপত্র নেওয়ার পরেও তারা কিন্তু আসলে মানব পাচারের শিকার হচ্ছে। তো এই সংক্রান্ত একটি ডিটেল রিপোর্ট আজকে টিভিএসে পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র করেসপন্ডেন্ট কামরান সিদ্দিকী। দর্শক, আমরা কামরানের সঙ্গে আলোচনা করব এবং বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। কামরান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। তো প্রথমেই যদি একটু জানতে চাই, আপনি রিপোর্টে বলেছেন যে সরকারি ছাড়পত্র মানে বিএমইটি, যেটা জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরো, তো সে তাদের ছাড়পত্র থাকার পরেও কিভাবে হাজার হাজার কর্মী আসলে মানব পাচারের শিকার হচ্ছে। তো আমাদের এই প্রাতিষ্ঠানিক তদারকিতে আসলে মূল গলদটা কোথায়? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশ থেকে যারাই বৈধভাবে বিদেশ যেতে হয় তাদেরকে কিন্তু একটা বিএমইটির একটা ক্লিয়ারেন্স কার্ড বলে বা ইমিগ্রেশন কার্ড বলে। এই কার্ডটা এটা ছাড়া কি তারা ইমিগ্রেশন পার হতে পারবে না। লিগ্যালি যারা যাবে তারা কিন্তু জব পারপাসে, এবং অবশ্যই সেটাকে এজেন্সির মাধ্যমে সাধারণত নিয়ে থাকে, যে কোনো একটা এজেন্সি। তো এটা নেওয়ার এটা হচ্ছে সর্বশেষ ধাপ। আপনি যে ফ্লাই করার আগে সর্বশেষ ডকুমেন্ট, তার আগে তো আপনার পাসপোর্ট পেতে হবে। অন্যান্য যেটা হয় যে যখন বিদেশি নিয়োগকর্তারা একটা ডিমান্ড লেটার ইস্যু করেন, আমার একজন লোক লাগবে, তখন সেটা তারা এই যে এজেন্সি যারা থাকে, রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে এবং বিদেশে, এদের মাধ্যমেই সাধারণত তারা যোগাযোগ করে, ডিমান্ড লেটার ইস্যু করে। তো এই ডিমান্ড লেটারটা নিয়ম হচ্ছে যে আমাদের যে বিদেশি এমবাসি আছে তারা এটা ভেরিফিকেশন করে দিবে এই জবটা জেনুইন কিনা। আচ্ছা। কিন্তু এখানে মাঝে মাঝে আমাদের অনেক সরকার অনেক সময় এখানে ছাড় দেয়, বা ছাড় না দিলেও অনেক ক্ষেত্রে এটা কি করে যে এই ভেরিফিকেশন ছাড়াই এরা যখন ডিমান্ড লেটারটা এজেন্সিগুলো জমা দেয় বিএমইটিতে, তারা যে এখানে ইস্যু করে দেয়। তো এই সুযোগটাকেই মূলত এই যে আপনি যে প্রবলেমগুলো শুরুতে বললেন যে বৈধভাবে গিয়েও তারা তখন এই যে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় বা মানব পাচারের শিকার হয়, তখন যে এইখানে মূল সমস্যাটা হয়। কিন্তু সরকার এখন মোটামুটি এটাকে 100% স্ট্রিক্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এমবাসি ভেরিফিকেশন ছাড়া কোনোভাবেই বিএমএসি ক্লিয়ারেন্সটা হবে না। এটা একটা মূল প্রধান কারণ। এটা কি বাধ্যতামূলক করছে? হ্যাঁ, এটা বাধ্যতামূলক করছে। এটা নিয়ম আছে, কিন্তু এটা কখনো আমাদের যেহেতু অনেক চাহিদা বা সরকার মানুষকে পাঠানোর জন্য অনেক সময় দ্রুত করার জন্য প্রসেসটা, এমবাসি ভেরিফিকেশন একটা জটিল প্রক্রিয়া। কারণ আমাদের এমবাসিতে লোকও নেয়, জনবল। ধরুন আপনি একটা এমপ্লয়ার যখন তার বলে লোক লাগবে, সেটা আপনাকে ভিজিট করে আসতে হবে, একজন স্টাফকে গিয়ে তার কর্মস্থলে আসলে লোক লাগবে কিনা, এটা বড় কোম্পানি কিনা। তো এইসব কারণে এইসব হ্যাসেল মনে করে অনেক সময় তারা এটা ছাড় দিয়ে দেয়, বা বিএমইটিও দ্রুত ইস্যু করে দেয় যে ওনার 500 লোক 100 লোক। সরকারের মাথায় আছে আমাদের কর্মসংস্থান তৈরি, কিন্তু এটা করতে গিয়েই মূলত এই সমস্যাটা তৈরি। এটা প্রধান কারণ। এর বাইরেও বিএমইটিতে অনেক সময় অবৈধভাবে বিএমইটির যে কর্মকর্তা বা এরা নানা ধরনের এখানে অনেক ধরনের দুর্নীতির মাধ্যমেও কিন্তু এগুলো ইস্যু হয়ে যায়, বৈধ পেপার ইস্যু করে দেয়, তখন এরা গিয়ে প্রতারণার শিকার হয়। এই যে আপনি রিপোর্টে একটা জায়গাতে বলেছেন যে স্মল ব্যাচ এক্সামশন বা 5 জন কর্মী পাঠানোর নিয়মের যে অপব্যবহারের কথা বলেছেন, তো মানব পাচারকারীরা কিভাবে আসলে এই আপনার আইনের লুফহোলটা বা ফাঁকফোকরটা ব্যবহার করছে?
ওই তারা যে এই যে আগে ইন্ডিভিজুয়ালি যদি কেউ 5 জন বা ছোট সংখ্যা আনলে 5 জনের ভেরিফিকেশন লাগবে না, ছেড়ে দিবে। আচ্ছা। আবার গ্রুপে আনলে 25 জনের কম হলে সেটা তারা ছেড়ে দিবে, 25 জনের কম হলে। তো এই সুযোগটাই তারা এতদিন ধরে অনেকে কাজে লাগাচ্ছিল। হয়তো তারা 24 জনের একটা ব্যাচ পাঠিয়ে দিচ্ছে, বা ইন্ডিভিজুয়াল যারা হয়তো ছোট ছোট যেসব কোম্পানি আছে, বা বাংলাদেশে আপনি জানেন যে আমাদের অভিবাসন সংস্থাগুলো বলো অনেক ভিসা কিন্তু ফ্যামিলি ভিসাতে অনেক যায়, বিশেষ করে মিডল ইস্টে। আপনি জানেন যে আমার ভাই থাকে বা অন্য কারো আত্মীয় থাকে, তারা এই ভিসাগুলো কালেক্ট করে। তো এই ধরনের ইন্ডিভিজুয়ালদের জন্য 5টা সুযোগ ছিল, এই সুযোগটা কাজে লাগিয়ে তো এই ফাঁক ফোকরটাই তারা ব্যবহার করছে। আর অবৈধ পন্থা তো আছেই, কিন্তু সেটাই এখন আমাদের মন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, প্রবাসী তারা এই সুযোগটা একেবারেই মানে লিমিট করে দিতে চায়, যে তারা এখানে সবাইকে এখন বাধ্যতামূলকভাবে যে ভেরিফিকেশান, এমবাসি ভেরিফিকেশান করে যেতে হবে। কিন্তু এই ভেরিফিকেশান করলেও যদি আমাদের এমবাসিগুলোকে তারা সেখানে ম্যানেজ করে ফেলে, এজেন্সিগুলো, হয়তো যে স্টাফ, যে অফিসার গিয়ে ধরেন ভেরিফাই করবে যে এটা জেনুইন কিনা, তাকে যদি আপনি কোনো ঘুষ দিয়ে বা অবৈধভাবে ম্যানেজ করে ফেলেন, সেখানে কিন্তু ফাঁক ফোকর রয়ে যায়। সে ওই অফিসে বসেই দিয়ে দিল যে ঠিক আছে ঠিক আছে। তো সে এইগুলোকে সরকার ভালোভাবে যদি মনিটর না করে, তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। এই যে ধরেন যে ক্যাম্বোডিয়া বা আপনি যেটা বলছেন যে ব্রাজিল, রাশিয়া, এইসব জায়গা যাওয়ার জন্য একজন এই যে বাংলাদেশি কর্মীর থেকে কত টাকা নেওয়া হয় সে ক্যাম্বোডিয়ার ক্ষেত্রে? ক্যাম্বোডিয়া তো মানে অন এভারেজ আমাদের যে রেটটা মাইগ্রেশন কস্টের মিডল ইস্ট ক্যাম্বোডিয়াগুলোতে 5-6 লাখ টাকার আমরা একটা হিসাব পেয়েছি। কিন্তু ব্রাজিলেরটা ইন্টারেস্টিং, আমরা দেখলাম বিশেষ করে নোয়াখালী থেকে এক জেলা থেকেই প্রায় 500-র মতো লোক নোয়াখালী থেকে আমরা পেলাম, যে একটা নির্দিষ্ট জেলা থেকে তারা এই যে ব্রাজিল হয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করেছে, পরে তাদেরকে আমেরিকা কিন্তু ডিপোর্ট করেছে। তো এটা ইন্টারেস্টিং হচ্ছে, এরা টাকাটা প্রায় ধরেন 22 লাখ থেকে 50 লাখ এবং ইভেন 80 লাখ টাকা দিয়েও তারা গিয়েছে। তো এটা আমি আরও কয়েকজনের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছি, যারা গল্পটা হচ্ছে এরকম। আসলে অনেকে কিন্তু মনে করে এই আমেরিকাতে আপনি যদি 1 বছর বা 2 বছর থাকলে এই টাকাটা উঠে যায়, তাদের হিসাব আর কি। তো 2 বছরে তারা 2 কোটি টাকা 3 কোটি, এই জন্য এই রিস্কটা নিয়ে মানুষ যেভাবে হোক যাচ্ছে। কিন্তু এখন ট্রাম্প আসার পরে, প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে কিন্তু আমেরিকা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার যে প্রক্রিয়া, সেটা তারা অনেক জটিল করে ফেলেছে। এই কারণে এই লোকগুলো কিন্তু এই যে ব্রাজিলের যে রুট, এটা 2-3 বছরে আমরা এই প্রবণতাটা দেখতে পাচ্ছি, ব্রাজিল হয়ে মেক্সিকো হয়ে আমেরিকা। সো এটা একটা মানে বড় ধরনের আশঙ্কার বিষয় যে তারা এত বড় রিস্ক নিচ্ছে। আপনি একটা রিপোর্টে বলেছেন যে ক্যাম্বোডিয়াতে গিয়ে তারা কম্পিউটার অপারেটরের চাকরির অফার, তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তারা এই যে সাইবার ক্রাইমের সাথে তাদের এনগেজ করছে বিভিন্ন ধরনের ফ্রড করার ক্ষেত্রে, এবং সেখানে জোর করে করা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। তো কি ধরনের নির্যাতন করা হচ্ছে? এই জিনিসগুলো অনেক মানে এটা অনেককে দেখা গেছে তাকে নিয়ে গেছে কনস্ট্রাকশন জবে, কিন্তু তাকে পরে ওখান থেকে সরাইয়া তারা কোনো একটা এরকম অ্যাপার্টমেন্টে ঢুকিয়ে দরজা পরে বন্ধ করে দেয়, এখানেই থাকতে হয়, তাদের খেতে হয়, ওখানেই সব কিছু দেয়, খাওয়া দাওয়ারও অনেকটা মানবেতর। তো তাদেরকে ডে বেসিসে পে করতে অল্প অল্প, যেটা করে যে তারা এই কিছু মানে ফেক আপনাকে কাজকর্মে জড়িয়ে ফেলে, যে আপনি একটা মেয়ে সাজবেন, মেয়ে সেজে আপনি একজন বিদেশিকে প্রলুব্ধ করবেন আপনার সাথে কোনো টাকার লেনদেন বা এদেরকে অন্য জায়গায় নিয়ে আসা। এই যে আমাদের পুরুষ কর্মীদেরকে নারী সাজিয়ে, এই কাজগুলোর সাথে এই স্ক্যামের সঙ্গে আমরা দেখতে পেয়েছি চাইনিজদের একটা ইনভলভমেন্টের কথা বারবার উঠে এসেছে। চায়না নাগরিক এবং ক্যাম্বোডিয়ান নাগরিক এরা যোগসাজশ করে এটা করে। তো কেউ যদি গিয়ে প্রথমে বাধ্য না হয়, তাদেরকে শারীরিকভাবে প্রহার করা, টাইমলি খাবার না দেওয়া, এগুলো আমরা অনেক গল্প। এবং স্টিল আমরা দেখতে পেলাম যে ব্র্যাক কয়েকদিন আগে বলেছে যে 1000-এর মতো স্টিল তারা রয়ে গেছে। গত মাসে 600-কে উদ্ধার করে এনেছে ব্র্যাক, আমাদের এমবাসি, তারপরে IOM, এদের সহযোগিতা, এদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং এদেরকেও মানে তারা চেষ্টা করছে যে আস্তে আস্তে এদেরকে নিয়ে আসার জন্য। মানে যে 1000-এর মতো আপনার কর্মী সেখানে আটকে আছে, তাদের নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে সরকার। রাইট, ওকে, ফাইন। সো আপনি রিপোর্টে আরেকটা অংশ যেটা যে রাশিয়া এবং ব্রাজিল রুট, এটা ধরেন যে ব্যবহার হচ্ছে, এবং রাশিয়ার কনস্ট্রাকশন কাজের নামে গিয়ে আমরা দেখলাম যে আপনার রিপোর্টে আছে 4 জন বাংলাদেশের মৃত্যুর খবর এসেছে, এবং অনেককে জোর করে যুদ্ধে পাঠানো হয়েছে। সো এই রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আসলে সরকার এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে, যাদের মাধ্যমে এই লোকগুলো এখানে গিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে? রাশিয়া তো আসলে একসময় মানুষ যেতে চাইতো, বা একটা যুদ্ধ শুরু হওয়ার আগে লিমিটেড স্কেলে যেত। এখন কারণ আপনি জানেন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ থেকে লোক যায়। আমরা গতবার বছর দেখলাম যে 4500-এর মতো লোক গিয়েছে রাশিয়াতে, এবারও প্রায় 6 মাসে 2500-এর মতো লোক গেছে।
কিন্তু এই প্রবণতাটা লাস্ট 2 বছরেই কিন্তু এই ঘটনাগুলো শুরু শোনা যাচ্ছে যে কে পরে যুদ্ধে জড়ানোর ঘটনা। তো রিসেন্ট তো সবচেয়ে আলোচিত হচ্ছে 30 জন নাগরিককে এপ্রিল মাসে তারা ফ্লাই করে, যাওয়ার পরে এদের আর খোঁজ নাই, ফ্যামিলির সাথে যোগাযোগ নাই, তারা কিন্তু এখানে প্রোটেস্ট করেছে, যোগাযোগ করেছে। পরে এর মধ্যে আমরা এই যে পরশুদিন জানলাম যে আমাদের 4 জন নাগরিক মারা গেছে, মন্ত্রী পার্লামেন্টে বলেছে। তো এদের ব্যাপারে সরকার অলরেডি কূটনৈতিক যোগাযোগ শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে মারা গেছে? যুদ্ধক্ষেত্রে, এই যে ইউক্রেন, এরা রাশিয়ানরা এখানে ওদের যুদ্ধে জোর করে বিভিন্ন ওই যে কি বলে ড্রোন কারখানায় কাজ করানো বা ড্রোন নিয়ে, ইভেন আপনি দেখছেন কিনা সোশ্যাল মিডিয়া যারা কাজ এরকম যুদ্ধে জয়েন করছে এরা কিন্তু লাইভ করে যে আমি যুদ্ধে জয়েন করলাম, আরও বাঙালিকে প্রলুব্ধ করে যে দেখো আমি ভালো আছি, যুদ্ধ করছি, তোমরাও আসো। এটা একটা কৌশল তাদের, কিভাবে জোর করে করাচ্ছে। তো এইটা সরকার যদিও বলছে যে সরকার আমরা এটা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, কিন্তু আমরা এটা রাশিয়া নিয়ে অনেকেই বলছে যে এইভাবে রাশিয়াতে এখন এই মুহূর্তে এটা স্লো করে দেওয়া হোক। কিন্তু সরকার কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী যখন গেলেন বলল যে 1 লাখ লোক এই বছরের মধ্যে তারা পাঠাতেছে, আগামী 1 বছরের মধ্যে। এই গত মাসে ভিজিট করলেন তিনি। তো এটা নিয়ে উদ্বেগ আছে যে আমরা যে পাঠাবো রাশিয়াতে, তারা আমাদের লোকজনের জীবনের নিরাপত্তা যাতে থাকে না। এই যে তাহলে ধরেন যে এখানে আপনি এই যে ব্রাজিলকে ট্রানজিট ইউজ করছে আমেরিকা যাওয়ার জন্য, বা ক্যাম্বোডিয়া খুব কোনো ধনী দেশ না, বাংলাদেশের অর্থনীতি থেকে ক্যাম্বোডিয়া খুব একটা ভালো কোনো কিছু তা না। তো তারপরে এই যে লোকজনগুলো এইভাবে প্রতারিত হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে, তো এখানে কি আপনি ধরেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটির একটা রোল না হয় আছে বুঝলাম, তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা আলাদা মন্ত্রণালয় আছে, এখানে ইমিগ্রেশন, পুলিশ বা অন্যান্য এজেন্সি, তাদের কি কোনো আসলে কোনো রকমের কোনো ভূমিকা বা দায়িত্ব নেই এখানে? না, এখানে তো আমাদের কাছে সবাই মনে হয় আর কি, বা আমাদের যারা অভিবাসন বিশেষজ্ঞ তারা বলেন আমাদের ওভারঅল পলিসিতে একটা টেন্ডেন্সি আছে যে কি পরিমাণ আমরা লোক পাঠাবো, যত বেশি লোক পাঠাবো। কিন্তু এখানে কোয়ালিটি মাইগ্রেশন, যেটা গুণগত অভিবাসনের কথা কেউ বলছে না, যে বলা হয় কিন্তু এটা এখন আমরা ইমপ্লিমেন্টেশন আসছে, স্কিল মাইগ্রেট লোকজনকে পাঠানো বা দক্ষ লোকজনকে পাঠিয়ে বেশি রেমে কম লোক পাঠিয়ে কোন মার্কেটে কি ধরনের কাজের সুযোগ আছে, চাহিদা আছে। এক্স্যাক্টলি। কিন্তু এখানে এই টেন্ডেন্সির কারণে এই সুযোগটা এজেন্সিগুলো নিচ্ছে। ধরেন গত সরকার পর্যন্ত আমরা দেখেছি বছরে তাদের টার্গেট ছিল মানে বছরে যদি 10 লাখ করে, 5 বছরে হচ্ছে একটা গভর্নমেন্ট মানে 50 লাখ লোক পাঠাবে। কিন্তু এই সরকার এসে বলছে যে আমরা 1 কোটি লোক পাঠাবো, কিন্তু ইতিমধ্যে এটা ঘোষণা দিয়েছে এই বছরেই 14 লাখ লোক পাঠাইতে যায়। 1 কোটি লোকের হিউজ জাম্প কিন্তু, এবং সেই পরিমাণ লোক আমার রেডি আছে কিনা, স্কিল লোক, বা এই যে আমার মার্কেট তো সব বন্ধ, তাইলে এই সুযোগটা ওরা নিচ্ছে যে সরকারের মাথায় হলো যে আমরা পাঠাবো, তো এজেন্সিগুলো এই সরকার। এই জন্য আমাদের বিশেষজ্ঞরা বলেন যে আমরা যদি আরেকটু কম লোক পাঠিয়ে বেশি রেমিটেন্স আনার টার্গেট করি, দক্ষ করে পাঠাই, নিরাপদভাবে পাঠাই, তাহলে এই চ্যালেঞ্জটা আর আসবে না আমাদের। সেটা আমাদের মূল একটা কনসার্ন আর কি এখন। তো সেক্ষেত্রে কি সরকার, আপনি তো বিভিন্ন লেভেলে কথা বলেছেন, তাদের কি এই ধরনের কোনো পরিকল্পনা আছে সামনে? সরকার তো বেশ মানে বরাবরই বলে, বা এখনও আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল কিছু টার্গেট নেওয়া হয়েছে, নতুন নতুন দেশ খোলা, বিশেষ করে ইউরোপের কিছু মার্কেট, তারপরে হচ্ছে যে কয়েকটার সাথে নতুন করে MOU করা, যেহেতু মিডল ইস্টের বন্ধ বেশ কিছু মার্কেট, তারপরে এদিকে মালয়েশিয়াটা এখনও ওপেন হয় নাই। সো আরও প্রায় 7টা দেশ, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে বলেছেন 7টা দেশের সাথে তারা MOU করার চেষ্টা করছে। এর মধ্যে ইউরোপেরই আছে 5টা, বিশেষ করে ইস্টার্ন ইউরোপের বেশ কিছু দেশ। তো এই নতুন দেশগুলো বা জাপান মার্কেটকে আরও স্ট্রংলি ধরা, এই জন্য সরকার বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে জাপানের জন্য, প্রাইভেট সেক্টরকেও লোক তৈরি করার সুযোগ দিচ্ছে। এখন যদি এটা মানে ভালোভাবে করা যায় তাহলে আশা করি আস্তে আস্তে ভালো কিছু হবে। আমরা একটা রিপোর্ট করছি কয়েকদিন আগে যে ইউরোপে কিন্তু বেড়েছে, এবার 43% বেড়েছে 6 মাস। তো এটা একটা ভালো দিক। ওকে, আপনার আলোচনায় বলেছেন যে আপনার যে এম্বাসির ভেরিফিকেশনটা এটা বাধ্যতামূলক করা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় যে এর ফলে কি আসলে এই সংকট বা কর্মীরা যে প্রতারণার শিকার হয় সেগুলো কি আসলে সমাধান হবে? এটা সমাধান হতে পারে যদি সরকার সিরিয়াসলি এগুলা কার্যকর করে। ধরেন আমি তো প্রথমে বললাম যে আপনি দিলেন, যে কর্মকর্তাকে দায়িত্ব দিলেন সে যদি আবার ঘুষ খেয়ে বা অবৈধভাবে কাজটা করে দেয়, বা এটা আসলে সার্বিকভাবে যদি সরকার এখানে করাপশন চেক করতে পারে, তাহলে আমি মনে করি সম্ভব, এটা অবশ্যই সম্ভব যদি স্ট্রিক্টলি এটা ইমপ্লিমেন্ট করে। তো এটা তো একটা ধরেন যে বিশাল একটা, যারা এই কাজগুলো করে মানব পাচারের সাথে যারা জড়িত, এগুলো একটা বিশাল চক্র থাকে। আপনি রিক্রুটিং এজেন্সি এবং বিভিন্ন লেভেলে তাদের দালাল চক্র থাকে। তো এগুলোর আসলে
কখনো তো আমরা খুব খুব রেয়ার দেখি যে শাস্তি হওয়া বা কোনো রকমের কোনো আসলে এরা ধরা পড়ছে সেরকমেরও কিছু হচ্ছে না। তো এদের যদি আসলে সরকার শাস্তির ব্যবস্থা বা আইনের আওতায় আনতে চায়, তো সেখানে আসলে মানে কি কি করতে হবে বা পারছে না কেন এখনো? এটা যেমন এবার আমরা দেখলাম যে রাশিয়ার ক্ষেত্রে 3টা এজেন্সির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, তাদের লাইসেন্স করেছে। তো এখন যদি সরকার চাইলে তো পারে, মূল যেহেতু ব্যবসা, তাদের ব্যবসা, যারা এরকম অপকর্মের সঙ্গে জড়িত হবে বা ওই যে মিডলম্যানদেরকে একটা আইনের আওতায় আনার জন্য একটা নিবন্ধন করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটাও কিন্তু এখনও কার্যকর হয়নি। এরাও যদি রেজিস্ট্রেশনের মধ্যে চলে আসে তাহলে এই জিনিসগুলো হয়তো কমে আসবে, কিন্তু এটা মানে খুব বেশি সবসময় দেখা যায় না। হয়তো এখন বন্ধ করেছে লাইসেন্স, পরে হয়তো কিছুদিন পরে আবার সে এটা বৈধ করে নিচ্ছে, নানাভাবে একটা মেয়াদে নানাভাবে ম্যানেজ করে এটা অন্য নামে আবার রেজিস্ট্রেশন নিয়েছে। এবং আমাদের এজেন্সির সংখ্যাটাও অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি, কত এজেন্সি? প্রায় এটা 2500-এর বেশি, আচ্ছা। যেটা অন্যান্য দেশে 500, আমরা কম্পেয়ার করে দেখেছি 500-600 তো আশেপাশে। রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিতে টাকা লাগে না? বেশ টাকা লাগে, এবং এটা তো সবচেয়ে কাঁচা টাকা এখান থেকে আসে, কোনো ইনভেস্ট ছাড়াই তারা টাকা পায়। সো এটা তো মনে করে যে মানি মেকিং মেশিনের মতো আর কি, এটা আদম ব্যবসা, তো এই কারণে নাম। লাইসেন্স নিতে কত টাকা লাগে? লাইসেন্সের জন্য ও টোটাল মিলিয়ে জামানত টামানত সব 50 লাখ টাকার মধ্যে। আচ্ছা, তো এটা তো ব্যাপার না, একজনকেই তো এই যে আপনার আমেরিকা পাঠানোর নাম করে ব্রাজিল পর্যন্ত পাঠাইলেই তো 50-80 লাখ টাকা পেয়ে যাচ্ছে। আচ্ছা কামরান, শেষ প্রশ্ন, এই যে ধরেন যে এত ঝুঁকি নিয়ে আমাদের বাংলাদেশি কর্মীরা, ধরেন যে কেউ বলল যে আমেরিকা পাঠিয়ে দিবে, তো সে বিভিন্ন দেশ ঘুরে ব্রাজিলে গিয়ে বনে জঙ্গল দিয়ে আসে, তারপরে আমেরিকা যাওয়ার চেষ্টা করছে। বা ধরেন যে ক্যাম্বোডিয়া একটা গরিব দেশ, সেখানে গিয়ে সে তারে প্রলোভন দেখালো আর সে তাতে রাজি হয়ে গেল, 5-7 লাখ টাকা দিয়ে দিল। তো এই যে মানুষেরও তো সচেতনতার একটা ব্যাপার আছে, যে নিজের তো বুঝতে হবে। সে সব জায়গায় তো জানাশোনা লোক আছে। এখন বাংলাদেশে দেখবেন যে আপনি ওই পাশের গ্রামের বা নিজের গ্রামেও 1-2টা লোক আমেরিকা থাকে, ইউরোপে থাকে, তাদের সাথেও তো কথা বলতে পারে যে আসলে আমেরিকা এভাবে যাওয়া যাবে কিনা, এভাবে টাকা দিব কিনা। তো মানুষের এই সচেতনতা, তাদের যে এটা অনেকেই বলে যে এখানেই তো আসলে মূল সমস্যাটা। তো এটা আসলে সমাধানের উপায় কি, এবং সরকার কি সচেতনতামূলক কিছু আসলে করতে পারে কিনা, এরকম আপনার কাছে কি মনে হয়? সচেতনতা মানে আসলে যে প্রলুব্ধ করা যারা আছে তারাও কিন্তু অনেকে, যে আমরা যেটা জানি শরীয়তপুর বা মাদারীপুর, এত লোক যে তারা সমুদ্রপথে বাড়ি দেয়, এর কারণ অনেক লোক কিন্তু সাকসেস হয়েছে। মানে আমি সমুদ্রপথে রিস্ক নিয়ে হয়তো একটা সংখ্যা মারা গেছে, আরেকটা সংখ্যা পৌঁছে গেছে। এই সাকসেস স্টোরিগুলো অনেককে উৎসাহিত করে যে ঠিক আছে আমরা লাইফ রিস্ক নিয়ে যাই। আর আপনি তো আসলে আমাদের সবাই কিছু কাজ আমরা দেশে, মানুষের সাইকোলজি হচ্ছে দেশে খারাপ, মানে কিছু লেস স্কিল জব করবে না, কিন্তু বিদেশে গিয়ে সে এটা করবে, মানে ওর জব এখানে সে একটা হয়তো ক্লিনারের চাকরি করবে না বা রিক্সা চালাবে না, সে বিদেশে গিয়ে কিন্তু সেম কাজটাই করবে। এই সাইকোলজিগুলো আমাদের যারা সরকার বা আমি দেখি এনজিওরা এটা নিয়ে সচেতনতার জন্য নানা ধরনের প্রোগ্রাম করে, বিভিন্ন সভা, সেমিনার বা টক শো অনেক রকম দেখি। তো এটা মনে হয় আরও জোরদার করার দরকার আছে আর কি, মানুষকে আরও অ্যাওয়ার করার। রাইট, আপনি ঠিকই বলেছেন যে মানুষকে আসলে অ্যাওয়ার করা দরকার। এবং আসলে 70-80 লাখ টাকা কেউ ব্যাংকে রাখলেও তো সে 70-80 হাজার টাকা প্রতি মাসে পাচ্ছে। তার তো আসলে এত ঝুঁকি নিয়ে মারাও যেতে পারে। ওকে, কামরান সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম খুবই একটা জনগুরুত্বপূর্ণ ইস্যু, কারণ বাংলাদেশ থেকে আমরা দেখি যে প্রতি বছর 10 থেকে 12 লাখ লোক কিন্তু বাইরে যাচ্ছে, এবং নতুন সরকার তাদের টার্গেট যে আসলে 5 বছরে 1 কোটি লোককে বাইরে পাঠাবে। তো 1 কোটি লোকের আসলে মার্কেট কোথায় আছে কি না আছে সেগুলো কিন্তু আসলে আমাদের প্রপারলি যাচাই করা দরকার, যে কোন মার্কেটে কী ধরনের কাজের চাহিদা আছে এবং আমাদের লোকের আসলে সেই স্কিলটা আছে কি না, এবং সেটা না থাকলে আসলে কি করতে হবে। সো এগুলো নিয়ে আসলে একটা সমন্বিত পরিকল্পনার দরকার আছে, মানুষ যাতে আসলে এভাবে সর্বশান্ত না হয়, প্রতারিত না হয়। এবং বিভিন্ন দেশে কিন্তু তারা আসলে শুধু প্রতারণা না, তারা কিন্তু ফিজিক্যালিও অ্যাসল্ট হয়, বিভিন্ন জায়গা আটকিয়ে রাখা হয় এবং জোরপূর্বক কিন্তু বিভিন্ন রকমের কাজ করানো হয়। তো এগুলো যাতে না হয়, তো সেখানে কিন্তু সরকার আসলে বিভিন্ন রকমের এই উদ্যোগ, জনসচেতনামূলক থেকে শুরু করে এবং আসলে মানুষের দক্ষতা বৃদ্ধি করা, সেগুলো কিন্তু সরকার করলে এটা শুধু আসলে মানুষ না, সরকার এবং সার্বিকভাবে কিন্তু দেশের অর্থনীতিও লাভবান হবে। দর্শক, আমরা আজকে আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।